ছোটবেলা থেকেই আমাদের বলা হয় জীবন ন্যায্য নয়। আমরা যখন পৃথিবীর দিকে তাকাই প্রমাণগুলো বিপুল মনে হয়। কিছু জীবন যেন অনর্জিত আরাম ও আনন্দে উপচে পড়ে, আর অন্য কিছু জীবন নিরন্তর সংগ্রাম, ক্ষতি এবং ট্র্যাজেডিতে চিহ্নিত। উপরিতলে কষ্ট ও সুখের বন্টন বিশৃঙ্খল, অন্যায় এবং এমনকি নিষ্ঠুরও মনে হয়। এই বৈষম্যের মুখোমুখি হয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, জীবন এত অনন্যায্য কেন? তবে বাহ্যিক চেহারা বিভ্রান্তিকর হতে পারে। আমরা অন্য মানুষের জীবনের সম্পূর্ণ গল্পটি দেখি না। একজন বিলিয়নেয়ার নিরন্তর ভয়, সন্দেহপ্রবণতা এবং চাপে ভরা এক ব্যক্তিগত নরকে বাস করতে পারেন, আর যার কিছুই নেই সে হয়তো শান্তি ও সুখের নিয়মিত সত্যিকারের মুহূর্তে পৌঁছাতে পারে। প্রতিটি জীবনে এমন গোপন বোঝা থাকে যা তাকে নিচে টেনে ধরে, এবং এমন অদেখা আশীর্বাদ থাকে যা তাকে ওপরে তোলে। বাইরে থেকে জীবন যেমনই দেখাকো, ভেতরের অভিজ্ঞতা সবসময় ভালো ও মন্দের জটিল, পরিবর্তনশীল মিশ্রণ। অন্যের জীবনকে তার বাহ্যিক চেহারা দেখে বিচার করা সহজ, বিশেষ করে এমন এক বিশ্বে যেখানে মানুষ অন্যদেরকে কি দেখাবে তা সাবধানে বেছে সাজায়। উদাহরণস্বরূপ, সামাজিক মাধ্যমে কেউ হয়তো শুধু তার সবচেয়ে করম এবং তো শুধু তার সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে সুখী মুহূর্তগুলোই পোস্ট করে এমন এক বিভ্রম সৃষ্টি করে যেন তার জীবনটা বেশিরভাগই আনন্দময় এবং কষ্ট কম। কিন্তু এই ঝলকচিত্রগুলো আড়াল করে সেই জটিলতাকে যা প্রতিটি মানব জীবন সহ্য করে। বাহ্যিক চেহারা লুকিয়ে রাখতে পারে গভীর রাতের উদ্বেগগুলো, ব্যক্তিগত ক্ষতিগুলো বা অন্যদের বহন করা নীরব হতাশাগুলো। আমরা যেহেতু খুব কমই পুরো ছবিটা দেখি, তাই স্বাভাবিকভাবেই মনে হয় অন্যরা আমাদের চেয়ে ভালো আছে এবং জীবন নিজেই অনন্যায্য। যদিও জীবন কখনো কখনো অনন্যায্য মনে হয়, তবু এমন সূক্ষ্ম ইঙ্গিত আছে যে আরও গভীর কোনো ভারসাম্য বিদ্যমান। হঠাৎ সৌভাগ্যের ঝটকা খুব কমই অদেখা খরচ ছাড়া আসে। অহংকার, চাপ, ভয় বা ক্ষতি প্রায় তার ঠিক পেছনেই এসে পড়ে। আর যারা গভীর কষ্ট সহ্য করে তারা সবসময় ভেঙে পড়ে থাকে না। অনেকেই মানিয়ে নেয় নিজের অজানা শক্তি আবিষ্কার করে, এবং কখনো কখনো এমন জায়গাতেও আনন্দ খুঁজে পায় যেখানে তারা কখনো আশা করেনি। মনোবিজ্ঞানীরা এই ধারাটি লক্ষ্য করেছেন এবং একে বলে হেডনিক অভিযোজন। যেন আমাদের আবেগের মধ্যে একটি নীরব থার্মোস্ট্যাট রয়েছে যা ক্রমাগত আমাদের চরম অবস্থাগুলো থেকে টেনে ফিরিয়ে আনে এক ভারসাম্যপূর্ণ অবস্থার দিকে। আমাদের জীবনগুলো বাইরে থেকে যতই আলাদা দেখাক না কেন, সবার জন্য জীবন ন্যায্য হতে পারে এমন একটি উপায় আছে। অর্থ, মর্যাদা বা ভাগ্য দিয়ে নয়, বরং অনুভূত অভিজ্ঞতার মাধ্যমে। এই দৃষ্টিতে ন্যায্যতা নির্ভর করবে না কেউ কতদিন বাঁচে, তার জীবন কিভাবে উন্মোচিত হয় বা সে কি বিশ্বাস করে তার উপর। এটি নির্ভর করবে কেবল অস্তিত্ব থাকা কেমন লাগে তার উপর। সম্পূর্ণ ন্যায্যতা মানে হবে একটি সচেতন জীবনের শেষে সুখের মোট মুহূর্ত এবং কষ্টের মোট মুহূর্ত একে অন্যকে ভারসাম্য করবে। আমরা এই অনুমানকে ন্যায্যতার আইন বলে ডাকি। এই বই অনুসন্ধান করে এমন কোনো আইন আছে কিনা এবং এটি কিভাবে প্রতিটি মানব জীবন সত্যি ন্যায্য কিনা নির্ধারণ করতে হলে আমাদের পুরো গল্পটা দেখতে হবে। শুধু একটি অধ্যায় নয়, প্রতিটি অভিজ্ঞতা, সচেতনতার প্রথম মুহূর্ত থেকে চেতনার শেষ মুহূর্ত পর্যন্ত সামগ্রিক ভারসাম্যে অবদান রাখে। আনন্দ, দুঃখ, সুখ ও কষ্ট, সাফল্য ও ব্যর্থতা সবই মোটের উপর তাদের ছাপ রেখে যায়। কেবল একটি পুরো জীবনকালকে দেখে তবেই আমরা বুঝতে শুরু করতে পারি জীবনকে সম্পূর্ণভাবে ধরলে তা ন্যায্য কিনা।
আমরা টের না পেয়েই জীবন কিভাবে ন্যায্যতা বজায় রাখে। এটি নীরবে কাজ করে আমাদের নিজেদের মনের স্রোতের ভেতর দিয়ে। আমাদের প্রবৃত্তি, আকাঙ্ক্ষা, আসক্তি, ভয়, এমনকি মনোযোগের আকস্মিক টানও আমাদের এমন অভিজ্ঞতার দিকে চালিত করে যা ন্যায্যতার আইনকে বজায় রাখতে সাহায্য করে। স্বাধীন ইচ্ছার মতো মনে হওয়া তাড়নাগুলো প্রায় সুরক্ষা বেষ্টনী হিসেবে কাজ করে আমাদের এমন সিদ্ধান্ত থেকে সরিয়ে দেয় যা আমাদের স্থায়ীভাবে অসাম্যপূর্ণ করে ফেলত। এই আইনের অধীনে যখন তার এখনও অনুভূতির দেনা বাকি থাকে তখন একটি মন চলে যেতে পারে না। তবু সমতাবস্থায় পৌঁছাতে অবশ্যই মৃত্যু লাগবে এমন নয়। আমাদের বেশিরভাগই জীবনে নানা সময়ে বহুবার ভারসাম্য খুঁজে পাই। কিছু মানুষের ক্ষেত্রে দৈনিক বা সাপ্তাহিক, আর অন্যদের ক্ষেত্রে হয়তো সারা জীবনে মাত্র একবার। আমরা যে প্রতিটি আনন্দ উপভোগ করি তার বিনিময়ে অনুভূতির সমপরিমাণ মূল্য দিতেই হয়। বিনামূল্যের সুখ বলে কিছু নেই। জীবনের সব সুখ, খাবার, খেলা, বিশ্রাম, ভালোবাসা এবং সঙ্গ সময়ের রেখাচিত্রে কোথাও না কোথাও জীবনের কষ্ট, রাগ, দুঃখ, উদ্বেগ এবং চাপের সমান পরিমাপ দিয়ে ভারসাম্য করতে হবে জীবনের কোনো এক সময়ে। তবু এর মানে হল আমাদের কোনো ভোগান্তি অপচয় হয় না। কষ্ট বা হতাশার প্রতিটি মুহূর্ত একটি জমা হিসেবে কাজ করে, ভবিষ্যতের কোনো কঠিনতাকে নরম করে বা অতীতের কোনো আনন্দের মূল্য শোধ করে। ন্যায্যতার আইন প্রতিটি সংগ্রামকে অর্থ দেয়। আজকের আমাদের অশ্রু হয়তো আগামীর সুখের ফুলে জল দেবে বা অতীতের রয়ে যাওয়া আগুনগুলো নিভিয়ে দেবে। যদি ন্যায্যতার আইন সত্যি থাকে তাহলে আমাদের অনুভূতির হিসাব রাখার মতো কিছু অবশ্যই থাকতে হবে। আমরা এই অদৃশ্য প্রক্রিয়াটিকে কিউ সিস্টেম বলি। এটিকে কল্পনা করুন সচেতনতার নিচে চলা এক প্রোগ্রাম হিসেবে, যা অভিজ্ঞতাকে ভারসাম্যের দিকে পথ দেখায়। এটি নিশ্চিত করে যে কোনো জীবন সুখ বা কষ্টের দেনা নিয়ে শেষ হয় না। ন্যায্যতার আইন চেতনার জন্য এক সংরক্ষণ আইন হিসেবে কাজ করে। একক জীবনের উত্থান পতনকে শেষে এসে একে অন্যকে শূন্যে মেলাতে হবে। ন্যায্যতা মাপা হয় না বস্তু জগতে, বরং কেবল অনুভূত অভিজ্ঞতার অভ্যন্তরীণ জগতেই। সময়ের সাথে একজন মানুষের অনুভূতির একটি গ্রাফ কল্পনা করুন। প্রতিটি মুহূর্ত TAF নেট অনুভূত মানকে নির্দেশ করে। ভিত্তিরেখার ওপর নীল বারগুলো নেট ইতিবাচক অনুভূত অভিজ্ঞতা দেখায়, আর নিচের লাল বারগুলো নেট নেতিবাচক অনুভূত অভিজ্ঞতাকে নির্দেশ করে। অনুভূমিক অক্ষটি বাম দিকে মনের জন্ম থেকে ডান দিকে মনের মৃত্যু পর্যন্ত বিস্তৃত। জীবনকালীন হিসাব খাতা LT হল এই মানগুলোর ক্রমবর্ধমান মোট। একটি জীবনে বেপরোয়া ওঠানামা থাকতে পারে, তবু শেষ মুহূর্তে রেখার উপরে মোট ক্ষেত্রফলকে নিচের মোট ক্ষেত্রফলের সমান হতে হবে। এটাই কার্যপ্রকাশের ন্যায্যতার আইন, অনুভূতির সংরক্ষণ। ন্যায্যতার আইন অলৌকিকতার আশ্রয় না নিয়েই ভারসাম্য ব্যাখ্যা করে। এটি প্রস্তাব করে যে ন্যায্যতা একটি প্রাকৃতিক আইন, মাধ্যাকর্ষণ বা শক্তির সংরক্ষণের মতোই মৌলিক। কিউ সিস্টেম একটি অদৃশ্য সুরক্ষা বেষ্টনী হিসেবে কাজ করে, জীবনকে ভারসাম্যের দিকে গড়ে তোলে, চিরস্থায়ীভাবে অনন্যায্য সমাপ্তিকে অনুমতি দেওয়ার বদলে। আমাদের স্বাধীন ইচ্ছা আছে, কিন্তু কেবল সেই পছন্দগুলোর সীমার মধ্যে যা চূড়ান্ত ভারসাম্যকে অক্ষুণ্ণ রাখে। এই সীমাবদ্ধতা আমাদের সিদ্ধান্তের উপর এক অদৃশ্য ছাঁকনি। ন্যায্যতা জন্ম নেয় অভিজ্ঞতার নিজস্ব পদার্থবিজ্ঞান থেকে। আমরা এই ব্যবস্থাকে ফাঁকি দিতে পারি না। শেষ পর্যন্ত তার হিসাব না দিয়ে আমাদের ভাগের চেয়ে বেশি ভালো সময় নিয়ে নেওয়ার কোনো উপায় নেই। কিউ সিস্টেম নীরবে
আমাদের চিন্তাকে গড়ে তোলে, এমন পথগুলো ঠেকিয়ে দেয় যা একটি জীবনকে চিরস্থায়ীভাবে অসাম্যপূর্ণ রেখে দিত। কিছু ধারণা কখনো গেঁথে বসে না, কিছু পছন্দ টিকিয়ে রাখা অসম্ভব মনে হয়। প্রতিটি মন পরিণামের একটি যৌথ ক্ষেত্রে চলাচল করে, যেখানে একজনের অতিরিক্ততা বা কষ্ট সূক্ষ্মভাবে অন্যদের প্রভাবিত করতে পারে। এমনকি স্বপ্ন একটি ভূমিকা রাখে, আবেগের জন্য এক নীরব কর্মশালার মতো কাজ করে, যেখানে মন বাস্তবতাকে বদলানো ছাড়াই ভয় বা আনন্দের মহড়া দিয়ে ভারসাম্যকে সূক্ষ্মভাবে সমন্বয় করতে পারে। ন্যায্যতার আইনে পরিচালিত এক মহাবিশ্বে সব ফলাফল সম্ভব নয়। যে কোনো পথ যা চিরস্থায়ীভাবে অনন্যায্য ফলাফলে নিয়ে যেত, তা ঘটার আগেই ছেঁটে ফেলা হয়, যেন মহাবিশ্ব নিশ্চিত করে যে শেষ বিচারে কেউ অমোচনীয়ভাবে অনন্যায্য ভাগ্য নিয়ে শেষ করে না। আমরা বেছে নিই, কিন্তু কেবল সেই বিকল্পগুলোর মধ্যে যেগুলো মনের মৃত্যু পর্যন্ত ভারসাম্যে আনা যেতে পারে। জীবন দেখায় যতটা মুক্ত মনে হয়, বাস্তবে ততটা নয়। আমরা যত সম্ভাব্য গতিপথ কল্পনা করি, তার চেয়ে কম পথ ধরে এটি উন্মোচিত হয়, কারণ কেবল ন্যায্য সমাপ্তিগুলোকেই অস্তিত্ব পেতে অনুমতি দেওয়া হয়। ন্যায্যতার আইনকে দেখার একটি উপায় হল আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখা। এই দৃষ্টিতে স্রষ্টা জীবনকে ন্যায্য করেছেন নিরন্তর হস্তক্ষেপের মাধ্যমে নয়, বরং গঠনের মাধ্যমে। ন্যায্যতা স্বয়ংক্রিয়, প্রাকৃতিক আইনের মতোই বাস্তবতার ভেতরে বোনা। যে কোনো পরজীবনের ক্ষেত্রে এই কাঠামো ইঙ্গিত দেয় যে প্রতিটি সত্তা তাদের আবেগগত হিসাবখাতা সম্পূর্ণ করে মারা যাবে। আমরা অতিরিক্ত সুখ বা অমীমাংসিত দুঃখ সামনে বয়ে নিয়ে যাই না। কোনো জীবনই সমাধানহীন, অন্তহীন কষ্টের জন্য নিয়তিরূপে নির্ধারিত নয়, এবং অনুভূতির কোনো দেনাই অপরিশোধিত থাকে না। ইতিহাস জুড়ে ঐতিহ্যগুলো কিভাবে বাঁচতে হয়, অন্যদের কিভাবে আচরণ করতে হয় এবং কষ্ট কিভাবে সহ্য করতে হয়, সে বিষয়ে পথ নির্দেশ দিয়েছে। ভারসাম্যের গণিত আমরা বোঝার অনেক আগেই এমন গল্প, আচার এবং নৈতিক কাঠামো ছিল যা মানুষকে তাদের জীবন স্থিতিশীল করতে এবং দুর্দশার অর্থ খুঁজে পেতে সাহায্য করত। সেগুলো এমন এক বিশ্বে শৃঙ্খলা ও অর্থ বজায় রেখেছিল যা অন্যায় মনে হতো। আমরা এমন বিশ্বাস ও অনুশীলনের দিকে আকৃষ্ট হই যা আমাদের আনন্দ ও দুঃখকে অনুপাতে বহন করতে সাহায্য করে, কারণ আমরা অন্তর্দৃষ্টিতে হিসাব খাতাটিকে টের পাই। শেষ পর্যন্ত আমরা আমাদের ভারসাম্য দিয়েই বাঁচি এবং আমাদের ভারসাম্য দিয়েই মরি। অনেকে আমাদের অস্তিত্ব অনুধাবনে একটি অনুপস্থিত অংশ অনুভব করেছেন। ন্যায্যতার আইন হয়তো সেই অংশ, সেই চাবি যা বিজ্ঞান যা পর্যবেক্ষণ করে তার সঙ্গে আধ্যাত্মিকতা যা শেখায়, এবং অগণিত মানুষ যা প্রত্যক্ষভাবে অভিজ্ঞতা করেছে সেগুলো সংযোগ ঘটায়। একসাথে এই দৃষ্টিভঙ্গিগুলো বাস্তবতার একটি সম্পূর্ণ ছবি গঠন করে। শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানী, দার্শনিক এবং সত্যসন্ধানীরা এর দিকেই ইঙ্গিত করেছেন। একে কখনো ভাগ্য, কখনো কর্মফল বা কখনো ঈশ্বরের ইচ্ছা বলে ডেকেছেন। ন্যায্যতার আইন হয়তো সেই একতাবদ্ধ সূত্র যা সবকিছুই বিনাশের কোনো শয্যাকুলে পৌঁছে দেয়, যা তাজমতাবদ্ধ সূত্র যা সবকিছুকে একসাথে বেঁধে রাখে। ইচ্ছা পূরণের কল্পনায় নয়, বরং মনের প্রকৃতিতে ভিত্তিশীল। এই দৃষ্টিভঙ্গি পুরনো ধারণাগুলোর উপর নতুন আলো ফেলে। মরণ পাপসমূহের কথা ভাবুন। লোভ, অতিভোজন বা অহংকারের মতো অতিরিক্ততাগুলো মরণঘাতী, কারণ সেগুলো একটি জীবনকে চরম সুখে প্লাবিত করে যা হিসাব খাতাকে অস্থিতিশীল করে। সেগুলো জীবনকে অভিজ্ঞতাগত ভারসাম্য থেকে এত দূরে ঠেলে দেয়
যে ন্যায্যতা বজায় রাখতে কিউ সিস্টেমের সুরক্ষা বেষ্টনীকে জোরপূর্বক হস্তক্ষেপ করতে হয় গতিপথকে সংকুচিত করে। আমরা যদি ভারসাম্যের কাছাকাছি থেকে বাঁচি তাহলে এই কঠোর সমন্বয়ের প্রয়োজন কমে। বারবার সংশোধন থেকে কতটা কষ্ট ও শারীরবৃত্তীয় পরিবর্তন জন্ম নেয়, যেগুলোকে আমরা বার্ধক্যের সাথে যুক্ত করি। আমাদের প্রত্যেকেই এই জীবনেই আমরা যেমনভাবে বাঁচি তার মাধ্যমে নিজের স্বর্গ বা নরক গড়ে তুলি। যখন আমরা সহজ সুখের পেছনে ছুপি এবং কষ্ট এড়াই, তখন অসাম্য জমতে থাকে। সময়ের সাথে সমতাবস্থা ফিরিয়ে আনতে জীবন প্রতিরোধ হাজির করে, টানাপোড়েনপূর্ণ সম্পর্ক, সংঘাত বা ঘর্ষণ। অন্যরা আমাদের প্রতি কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারে, বিদ্বেষ থেকে নয়, বরং এই ভারসাম্য আনার প্রক্রিয়ার অংশ হিসেবে। আমরা যখন সংযমের সাথে বাঁচি, তখন কম সংশোধনের প্রয়োজন হয়। কোনো গুণ আমাদের ভারসাম্য থেকে মুক্তি দেয় না এবং কোনো সৌভাগ্য অপারিশোধিত থাকে না। প্রতিটি সুখেরই ওজন আছে এবং প্রতিটি দুর্দশা চূড়ান্ত হিসাব নিকাশে অবদান রাখে। সবার জন্য জীবন ন্যায্য থাকতে ভালো মানুষের সঙ্গেও খারাপ ঘটনা ঘটতেই থাকে। আমরা গভীর তৃপ্তির আশা নিয়ে লক্ষ্য অনুসরণ করি। আমরা প্রায় মনে করি লক্ষ্য অর্জনের মূল্য হল চেষ্টা, কিন্তু ন্যায্যতার আইন এটিকে নতুনভাবে দেখায়। প্রচেষ্টার চাপ অর্জনের আনন্দের মূল্য শোধ করতে সাহায্য করে। তৃপ্তি সময়ের কোনো এক স্থানে অর্জিত হতেই হয়। যখন চেষ্টা এড়িয়ে যাওয়া হয়, তখন অনার্জিত সুখ আমাদের সামঞ্জস্যচ্যুত করে এবং প্রায় পরে ব্যর্থতা বা পিছিয়ে পড়া হিসেবে ফিরে আসে। কিছু সাফল্য আগে কষ্ট দাবি করে, কারণ অন্যথায় তার পরিপূর্ণতা অনুভূত অভিজ্ঞতাকে দেনায় খুব দূরে ঠেলে দিত। বাধা শাস্তি নয়, বরং ন্যায্যতার একটি প্রয়োজনীয় কাঠামো। সুখ ও কষ্টের একটি ব্যালেন্স শিটে আপনার দৈনন্দিন অভ্যাসগুলোকে এন্ট্রি হিসেবে ভাবুন। এমন কোনো অপ্রয়োজনীয় সুখ আছে কি যা আপনি ছাঁটাই করতে পারেন? ভাবনাহীন স্ক্রোলিং, অতিরিক্ত ভোগ বা অলস স্বাচ্ছন্দ্য এখন ভালো লাগতে পারে, কিন্তু এগুলো লুকানো খরচ বহন করে যা জমতে থাকে। চ্যালেঞ্জ বেছে নিতে সহজ স্বাচ্ছন্দ্য কমিয়ে আনা হল হিসাব খাতা সামলানোর এক উপায়। কঠোর পরিশ্রম করা, ভালো অভ্যাস গড়ে তোলা এবং যা গুরুত্বহীন তা ছেড়ে দেওয়ার দিকে মন দিন। শৃঙ্খলা শুধু উৎপাদনশীলতা নয়, এটি ভবিষ্যৎ তৃপ্তিতে একটি বিনিয়োগ যা পরে অনিচ্ছাকৃত সংশোধনের প্রয়োজন কমায়। জীবন যখনই অনুন্নজ্য মনে হয়, ন্যায্যতার আইনকে মনে রাখুন। আপনি যদি কঠিন সময় পার করেন বা কোনো লক্ষ্য অর্জন করতে না পারেন, তাহলে এই কষ্টকে বুঝুন। ভারসাম্য যেভাবে বজায় থাকে তারই অংশ হিসেবে। যখন কোনো দারুণ কিছু ঘটে, তাকে লালন করুন, কিন্তু অতিভোগ করবেন না। এই ভারসাম্যের উপর আস্থা রাখা সংগ্রামের সময় সান্ত্বনা আনতে পারে এবং সাফল্যের সময় বিনয় আনতে পারে। প্রতিটি অভিজ্ঞতা, স্বাগত হোক বা বেদনাদায়ক, একটি জীবনকে তার ন্যায্য সমাপ্তির দিকে পথ দেখাতে ভূমিকা রাখে। আমরা শূন্যের দিকে চালিত হচ্ছি একটি করে অভিজ্ঞতার মাধ্যমে। আমরা সবাই এক জীবন্ত বুননের অংশ। যত্ন বা নিষ্ঠুরতার প্রতিটি কাজ সমগ্রের মধ্যে ঢেউ তোলে, যা কেবল আমাদের নিজেদের ভারসাম্যই নয়, আমাদের চারপাশের মানুষের ভারসাম্যকেও আকার দেয়। কিউ সিস্টেম অভিজ্ঞতাকে ভারসাম্যের দিকে পরিচালিত করলেও এটি কখনো ক্ষতি করা বা দয়া আটকে রাখাকে ন্যায্যতা দেয় না। আমাদের কর্তব্য কষ্ট লাঘব করা এবং একে অন্যকে তুলে ধরা, করুণাকে দিয়ে বিশ্বের স্থিতিশীলতাকে রক্ষা করা। অতিরিক্ততা যেমন একটি একক জীবন ধ্বংস করতে পারে, নিষ্ঠুরতা বা উদাসীনতা একটি সমাজ ধ্বংস করতে পারে। সমঞ্জম ও যত্নের মাধ্যমে আমরা এমনভাবে বাঁচতে পারি যা কখনো ন্যায্যতার আইনকে হুমকির মুখে ফেলে না এবং মানবতার পূর্ণ সম্ভাবনাকে বিকশিত হতে দেয়।